কিছুক্ষণ আগে ছিল স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে বাকলিং অফ কলাম। আজকের টপিক বাকলিং অফ কলাম। যে বাকলিং অফ কলাম, তা আমরা মেইনলি পপওয়ের বইটাই ফলো করব। আমাদের ইঞ্জিনিয়ার মেকানিক্স অফ সলিড সেকেন্ড এডিশন পপওয়ের যে বইটা আছে, চ্যাপ্টার 16 পেজ 667 লেখা আছে। ওল্ড বই আর কি, পেজ 5। আর পুরানো বই যেটা আছে ওটা পেজ 583। তোমাদের কাছে কোন বই আছে আমি তো জানি না, এই জন্য দুইটা বই সম্পর্কে আমি তোদের বলতেছি। আর রেফারেন্স বুক হিসাবে আমরা ব্যবহার করব আর.সি. হিবলারের বই আর হচ্ছে বিয়ার অ্যান্ড জনস্টনের বই। এটা রেফারেন্স বই হিসাবে আমরা ব্যবহার করবো, বাট আমরা মেইনলি এইটাই ফলো করবো। এই বইটা বুঝতে পারলে রেফারেন্স বই খালি অঙ্ক প্র্যাকটিস করার জন্য, আদারওয়াইজ কনসেপচুয়াল বিষয়গুলো আমরা এই বই থেকেই করবো। আমরা প্রথমে ছবিটা দেখতে পাচ্ছ যে এই যে একটা ভার্টিক্যাল একটা কলাম, ভার্টিক্যালি একটা এক্সিয়াল লোড দিচ্ছে, কম্প্রেশন বেঁকে যাচ্ছে, এটাই হলো বাকলিং। এটাই হচ্ছে ছবির মধ্যে বাকলিং এর একটা হিন্স আমি দিয়ে দিছি। এবং এই লোডটাকে বলা হয় পিসিআর। পিসিআর মানে ক্রিটিক্যাল লোড। যদি পিসিআর থেকে বড় হয় তাহলে এটা বাকল হয়ে যাবে। তো বাকলিং অফ কলাম আমরা শুরু করি। প্রথমে আমরা ইউলার বাকলিং থিওরামটা পড়বো। এই চ্যাপ্টার পড়ার আগে আমরা কতগুলো বিষয় একটু ক্লিয়ার হয়ে নিব আগের থেকে, পুরনো পড়া বাট একটু ক্লিয়ার হয়ে নিব। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন বিম এন্ড কলাম? কেউ কি বলতে পারবা? আচ্ছা, এটা হলো এই কোশ্চেন গুলা তোমরা মনে মনে উত্তর রেডি করো। হোয়াট আর দ্য মোড অফ কলাম ফেইলর? কলামটা কিভাবে ফেল করে? হোয়ের বাকলিং অকার্স? বাকলিং কখন ঘটনা, বাকলিং কখন হয়, কখন হয়, কোন সময়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাকলিং এন্ড ডিফ্লেকশন? তোমরা রিসেন্টলি ডিফ্লেকশন পড়ে ফেলছো, তা ডিফ্লেকশন বাকলিং এর পার্থক্যটা কি আসলে? হোয়াট ইজ ডিফারেন্স ইআই জেজি এই? এই টার্মগুলো কি তোমরা শুনছো? ইআই জেজি এই ডিফারেন্স বিটুইন স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি। এই যে তিনটা জিনিস তোমাদের প্রায় বিভিন্ন কনফিউশন তৈরি হয়। স্টিফনেস, এটা স্ট্রেংথ বেশি, স্টিফনেস বেশি, স্টেবিলিটি বেশি, কি জিনিস, কোনটার কি কাজ লাগে? হোয়াট ডু মিন বাই কলাম উইথ পিওর এক্সিয়াল, যেটাকে কনসেন্ট্রিক অ্যান্ড ইসেন্ট্রিক? এক্সেন্ট্রিক লোড আর কনসেন্ট্রিক লোডের পার্থক্যটা কি? এটা কি ঘটনা ঘটে, পার্থক্য কি হয়, আলাদা কি হয়? হোয়াট ডু মিন বাই স্লেন্ডারনেস রেশিও? হোয়াট ইজ ইটস ইমপ্লিকেশন টু বাকলিং? স্ট্রেস বা স্ট্রেন ডায়াগ্রাম, proportional limit, elastic limit, plastic limit. What do you mean by material properties, cross section properties, other variables? So এই যে 10টা জিনিস বললাম, এই 10টা জিনিস সম্পর্কে তোমাদের কি কোনো আইডিয়া আছে মোটামুটি? কোনটা জানো কোনটা জানো না বলো এই 10টার মধ্যে? স্যার প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট স্যার এটা জানি। তারপর স্যার ইআই স্ট্রেন, স্টিফনেস, স্টেবিলিটি। আচ্ছা সবাই একসঙ্গে বললে হবে না। হ্যাঁ একজন, হ্যাঁ তুমি শেষ করো, তারপর আরেকজন বলবা। 4 পর্যন্ত জানি, বাকিগুলো আর কি স্যার আমরা ভালো করে জানি না। এখন মনে রাখবা, আমি তোমাদের সবসময় বলছিলাম মেকানিক্স এমন একটা সাবজেক্ট যেটা কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু নাই, সব মিলে একসাথে। একটা পরিবারের ভিতরে মনে করো, একটা পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন মিলে আমরা পরিবার। যদি কারো একটা সমস্যা হয় পুরো পরিবারের সমস্যা। সে অনুরূপ মেকানিক্স এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে একটা সাইড দিয়ে তুমি দুর্বল থাকো, পুরো মেকানিক্সটাই তুমি বুঝবো না। অর্থাৎ মেকানিক্সে কিন্তু আমি প্রায় কিন্তু পুরানো জিনিসটা নিয়ে আনি। কেন টেনে আনি? কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে। একটা বুঝবো না তো আটকাই যাবো, মেকানিক্সে তুমি স্ট্রং হইতে পারবো না। এই তুমি লেভেল 1-এ যে অ্যানালিটিক্যাল মেকানিক্স পড়ছো, ওইটার সাথে এইটা এই সব কিছু সম্পর্কযুক্ত। সো প্রত্যেকটা জিনিস ইকুয়ালি বুঝতে হবে। আমি এই অ্যাপ্রোচে আগাচ্ছি, আমার বিশ্বাস তোমরা আমাকে কোঅপারেট করবে নাকি বুঝার জন্য? জি স্যার। রাইট। এখন আমরা দেখি কি আছে। প্রথমেই হলো হোয়াট ডু মিন বাই ডিফারেন্স বিটুইন বিম এন্ড কলাম। তোমরা নরমালি জানো বিম মানে হচ্ছে যেটা ওই যে মাথার উপরে আছে, যেটা হরিজন্টাল, ওটা বিম, আর খাড়া যেগুলো কলাম, এটাই জানো তাই তো বিল্ডিং এর। কিন্তু আসলে কিন্তু বিম আর কলাম শুধুমাত্র এইভাবে জানলে হবে না। বিম হচ্ছে ট্রান্সভার্সলি লোডেড মেম্বার, কলাম হচ্ছে এক্সিয়ালি লোডেড মেম্বার। বিমের উপরে লোডটা পড়ে শোয়ানো থাকলে উপরে খারাপভাবে পড়ে, মানে বিম যেভাবে, বিমের এক্সিস কোনটা, লম্বা দিকে হলো এক্সিস, আর ভার্টিক্যাল হলো ট্রান্সভার্স এক্সিস।
ট্রান্সভার্স বল লোড পড়ে, বিমের লোডটা কিন্তু বাঁকা যায়, এই জন্য বাঁকনি হয়, এই জন্য ইয়া হয়, ডিফ্লেকশন হয় বিমের মধ্যে, বিমের মধ্যে ডিফ্লেকশন হয়। আর কলাম কি হয়, পুরো এক্সিস বরাবর লোডটা পড়ে, আইদার এক্সিয়াল আইদার কম্প্রেশন আর টেনশন দুটাই হইতে পারে, বাট এক্সিয়াল লোডটা বেসিক্যালি হয়। তাহলে কলাম হলো ওই মেম্বার যেই মেম্বারের লোডটা এক্সিয়ালি আমরা লোডটা আসে, আর বিম হলো ওই মেম্বার যেটার মধ্যে ট্রান্সভার্স লোড আসে। এমনও হইতে পারে একটা জিনিস খারাপভাবে দেওয়া আছে বা লোডটা আছে ল্যাটারালি, তাহলে কিন্তু এটা বিমের মতো ডিজাইন করতে হতেও পারে। আবার একটা জিনিস শোয়ানো আছে মানে হরিজন্টাল আছে, কিন্তু লোডটা বেসিক্যালি আসছে দুই সাইড দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু কলামের মতো ডিজাইন করতে হতে হবে। অতএব তুমি অ্যাপারেন্টলি দেখেই বিম আর কলাম বলতে পারবে না, তোমাকে লোডের প্যাটার্নটা দেখতে হবে, লোডটা কিভাবে ওর উপর পড়তেছে, এইটার উপরে বিম আর কলামের বিষয়টা নির্ভর করে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি এইটুকু পর্যন্ত? জি স্যার। ভেরি গুড। এইবার আসো মোড অফ ফেলিওর অফ কলাম, কলাম কিভাবে ফেল করতে পারে। তাহলে কলাম ফেলিওরের আগে আগে বুঝতে হবে যে প্রথমত কলামের মধ্যে এক্সিয়াল লোডই আসে, মানে কম্প্রেশন অথবা টেনশন লোড আসে। কম্প্রেশন বা টেনশন লোড থাকলে তোমরা যদি ইফ ইউ ক্যান রিমেম্বার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি মনে করে থাকো, স্টিল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ভিজুয়ালাইজ করো তোমরা, যে ওটার মধ্যে প্রপোর্শনাল লিমিট আছে, তারপরে ইল্ড স্ট্রেংথ আছে, তারপরে এইটা উপরে আলটিমেট স্ট্রেংথ, তারপরে একটা নিচে আসে, তার ফাইনালি ফেলিয়ার হয়। এই কাপটা মনে আছে তোমাদের কাছে? কাপটা Yes sir, mild stainless sir. মাইল্ড স্টিলের রাইট, স্টেট পোর্শন যেটা ওটাকে বলে প্রপোর্শনাল লিমিট, তারপর একটু বেঁকে যায় উপরের দিকে, তারপরে ইল্ড হয়, আপার ইল্ড লোয়ার ইল্ড হয়, অনেকটা আপার ইল্ড লোয়ার ইল্ড হয় না, তারপর আরেকটু উঁচু হয়ে যায়। আমি এটা যদি পড়াই না, এটা ডেপথে আমি যাব না, বাট এই কনসেপ্টটা নিয়ে কথা বলছি। মনে করো প্রপোর্শনাল লিমিট পর্যন্ত বা ইল্ড স্ট্রেংথ পর্যন্ত নর্মালি এটা এর হলো স্ট্রেংথ আছে, মানে এই পরিমাণ লোড দিলে সে ভাঙবে না বা ফেল হবে না। কিন্তু কথা হচ্ছে কোনো কারণে যদি মনে করো তোমাদের স্টিলের স্কেলটা আছে না, তোমাদের স্টিলের স্কেল সবার আছে সামনে আছে স্টিল, তোমরা স্টিলটাকে খাড়া করে ধরো, খাড়া করে তোমার টেবিলের উপরে বা যার পরে আসো তারপরে ধরো, ধরে উপর থেকে চাপ দাও, কি হচ্ছে? উপর থেকে চাপ দিলে কি হচ্ছে? হালকা বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে। এই যে তুমি কি লোড দিলে, এটা কলামের মতো এক্সিয়াল লোড দিলে না তুমি? জি স্যার। এক্সিয়াল লোড ধরে বেঁকে যাচ্ছে, এটা কোন দিকে বাঁকছে? কি কোন দিকে না মোটা দিকে? কোন দিকে বাঁকছে স্কেলে, চিকন দিকে না মোটা দিকে বাঁকতেছে? মোটা দিকে। না মানে তুমি যদি ক্রস সেকশন কাটো, মনে করো একটা হচ্ছে হরিজন্টাল, একটা এক্স বরাবর ওয়াই বরাবর, এখন এক্সটাকে আমি মনে করো যে বড় দিকে এক্স আছে, ছোট দিকে ওয়াই আছে, এক্স বরাবর বাঁকতেছে। এক্স এর এগেইনস্টে ভাগতেছে, রাইট? এক্স এর এগেইনস্ট বড়টা এক্স, তাহলে তার থেকে এক্স বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, বড় না ছোট? বড় হবে স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্টাঙ্গুলার কস বি এইচ কিউব বাই 12 না? জি স্যার। তাহলে এক্স এর দিকে কি বি এইচ কিউব, বি বড় না এইচ বড়? এক্স এর দিকে বি বড়। বি যদি বড় হয় তাহলে বি তাহলে এক্স বরাবর মোমেন্ট ছোট হবে, সরি রাইট, ওয়াই এর দিকে মোমেন্ট বড় হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া বড় হবে, এক্স এর দিকে মোমেন্ট অফ ইনার্শিয়া ছোট হবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে যেই যার মোমেন্ট অফ ইনার্শিয়া কম সেদিকে বাঁকতেছে, সিম্পল হিসাব। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া শিখলা যে লেভেল 1 এ, এটা নিশ্চয়ই একটা কাজ আছে। তোমরা মনে করো আমরা কি সব শিখছি, কোনো কামে লাগে না, কি সব উল্টাপাল্টা ম্যাথ করাই স্যাররা আমাদের মাথা গরম করে দেয়। এই যে তুমি এখন কিন্তু এই কাজে লাগাবা এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা। তার মানে তুমি যখন ডিজাইন করবে একটা বিল্ডিং হোক, স্ট্রাকচার হোক, যাই হোক, এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা তোমাদের মাথায় নিতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার একটা তোমার বলো। আপনি যে বললেন না এক্সিয়াল ফোর্সের কারণে বাঁকছে স্কেলটা, এই জায়গাটা আমি বুঝি নাই, কিভাবে আমি বুঝলাম যে এটা এক্সিয়াল ফোর্স, এটা ট্রান্সভার্স ফোর্স না? রাইট, ফাইন। তাহলে আমি এখন একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার একটা বিম, এটা হলো এক্সিস এক্স, আর এটা মনে করো ওয়াই, আর এটা মনে করো জেড। আমি যখন লম্বালম্বি টানলাম এটা হলো এক্সিস, আর খাড়াভাবে যখন লোডটা দিলাম এটা হলো ট্রান্সভার্স লোড। এটা ট্রান্সভার্স বিমের ক্ষেত্রে এই যে এই লোডগুলো আসে, আর কলাম থাকে খাড়া, অর্থাৎ কলামের লোডগুলো এইভাবে আসে। তাহলে এটা হলো এক্সিয়াল লোড আর এটা ট্রান্সভার্স লোড। ক্লিয়ার? জি স্যার। এখন তুমি স্কেলটা যখন এরকম দিচ্ছ, মনে করো তোমার স্কেলটা মনে এই টাইপের, কথা একটু থিকনেস রাখাই,
তুমি এই লোডটা দিচ্ছ এক্সিয়াল বরাবর, তা এ বেঁকে যাচ্ছে এইভাবে, বাঁকছে না? এই স্যার যে আমি তো আঙ্গুল দিয়ে পাশে থেকে চাপ দিচ্ছি তখনই না বাঁকতেছে। না না, তুমি খারাপ ভাবে চাপ দাও তাও বাঁকবে এটা। ও কারণ আচ্ছা স্যার। এই খারাপ ভাবে চাপ দাও বাঁকবে। ও আঙ্গুল দিয়ে চাপ দিলে এটা হলো ডিফ্লেকশন, আর এটাকে চাপ দিলে বাঁকে, এটাকে বলে বাঁকনিং। ওকে স্যার, এবার বুঝছি স্যার। বাঁকনিং আর ডিফ্লেকশনের পার্থক্য বোঝা গেছে? তুমি যখন জি এক্সিয়াল স্যার। লোড দেওয়ার জন্য তোমার যে এক্সিসে মোমেন্ট অফ ইনার্সিয়া কম, সেই এক্সিসে বেঁকে যায়, এটাকে বলা হয় বাঁকনিং। আর তুমি যে ট্রান্সভার লোড দিয়ে বেঁকে যায়, এটাকে বলে ডিফ্লেকশন। তাহলে তোমার আর ট্রান্সফারও পাই গেলা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাঁকনিং এন্ড ডিফ্লেকশন? Buckling occurs due to axial load, and deflection occurs due to transverse load. Buckling occurs due to axial load, deflection occurs due to transverse load. তাহলে দুইটা দুটো একই, কিন্তু কিন্তু দুইটা লোডের প্যাটার্নটা আলাদা, লোডের অ্যাপ্রোচটা আলাদা। তোমাকে মনে করো, তোমরা মনে করো বিভিন্ন খেলা আছে না, বক্সিং আছে, ক্যারাটে আছে, আর কি সব আছে। একটা খেলায় সব ক্ষেত্রে অপোনেন্টকে শুয়াই ফেলতে হবে বা দুর্বল করে দিতে হবে। একটা একভাবে মারে, যেমন একটা একভাবে অ্যাটাক করে, একটা খেলা একভাবে অ্যাটাক করে। অনুরূপভাবে দুইটা ক্ষেত্রে তোমার কিন্তু মেম্বারটা ব্রেক করবে বা মেম্বারটা ফেল করবে। একটা এক্সিয়াল লোডে ফেল করলো, আর একটা ট্রান্সভার্স লোডে ফেল করলো। ট্রান্সভার্সে ফেল করার আগে সে ডিফ্লেক্ট হয়, ডিফ্লেক্ট হওয়ার পর আস্তে বাঁকতে 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 একসময় ফটাস করে ভেঙে যায় বা ফেল হয়। ঠিক এই যে মোড, এই মোডটার উপর ভিত্তি করে এটাকে ডিফ্লেকশন বা বাকলিং নির্ভর করে। যদিও ফেলিয়ার মোড সেম, কিন্তু লোডিং মোড কিন্তু ডিফারেন্ট, লোডটা ডিফারেন্স ভাবে দেওয়া হয়েছে। তার মানে আমরা কি দেখলাম, যে শুধু আমরা একদিন পর্যন্ত জানলাম কি, আগে বিমের মধ্যে কি দেখছি, আমরা যখন ট্রান্সভার্স লোড যখন দিই, তখন ট্রান্সভার্স লোড দেওয়ার পরে এটা ডিফ্লেক্ট হয় এবং আলটিমেটলি ডিফ্লেক্ট হতে বেঁকে যায়, এবং বেশি লোড দিলে এটা বেঁকে একবার ফেল হয়ে যায়। কিন্তু এখন কি দেখলাম, ভার্টিক্যাল লোড দিচ্ছে, এটা বাঁকার কথা না তো, এটা বাঁকতেছে কেন? হাউ কাম? এটা একটা মহা প্রবলেম। আমরা ভার্টিক্যাল লোডের মধ্যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকাইছি। আমরা কি স্ট্রেসটা কি পি বাই এ, স্ট্রেসটা কি পি বাই এ, তাই তো? এক্সিয়াল লোডের স্ট্রেস কি পি বাই এ না, ফোর্স বাই এরিয়া। এখন মনে করো তুমি 10 কিপ লোড দিলা এবং তোমার ক্রস সেকশন আছে মনে করো যে 10 বাই 10 ইঞ্চি, মানে 100 স্কোয়ার ইঞ্চ। তাহলে লোড দিলে 10 কিপ পার স্কোয়ার ইঞ্চ, মানে 0.1 কিপ, 1 কেএসআই লোড হলো এটার উপরে। লোড মানে স্ট্রেস হলো 1 কেএসআই। নর্মালি তুমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেখলা যে তোমার ওই ইল্ড স্ট্রেংথ কিন্তু 1 কেএসের অনেক উপরে, কিন্তু দেখা গেল 1 কেএস এটা পেয়ে গেল। কেন ভাগলো? এক্সিয়াল লোডে ভাগলো। তার মানে এর ক্রিটিক্যাল লোডটা ইল্ড স্ট্রেংথ থেকে অনেক কম, নিচে। কেন নিচে হলো? কারণটা কি? কারণটা হচ্ছে তোমার ক্রস সেকশনটা একদিকে চিকন আছে, একদিকে মোটা আছে। চিকন থাকার জন্য ওই দিকে তার মোমেন্ট অফ ইনারশিয়া কম বলে তার স্টিফনেস কম বলে ওই দিকে সে বেঁকে যাচ্ছে। স্টিফনেস শক্ত টেন্ডেন্সি থাকার, নিজের অবস্থান দাঁড়াই থাকবে, সে বাঁকবে না। নিজের অবস্থানে সে দাঁড়াই থাকবে, নিজের স্থির থাকবে, বাঁকবে না, এটা স্টিফনেস। কিন্তু সে বেঁকে যাচ্ছে। কোন দিকে বাঁকছে? যেদিকে দুর্বল দিক। দুর্বল দিক কোন দিকে? যেদিকে মোমেন্ট অফ কম, ওই দিকে তার দুর্বল সাইড। তার মানে তোমার একটা জিনিসকে স্ট্রং করতে হলে মোমেন্ট অফ ইনারশিয়া বাড়াইতে হবে। শুধুমাত্র পি বাই এফ ক্যালকুলেশন করলে হবে না, তোমার আইও ক্যালকুলেশন করতে হবে। তার মানে তুমি কিন্তু সেম ম্যাটেরিয়াল, সেম জিনিস দিলা, ক্রস সেকশন সেম মনে এরিয়া দিলা, কিন্তু তুমি শেপটা চেঞ্জ করে কিন্তু ওর স্ট্রেংথ বাড়াই দিলা। শেপটা চেঞ্জ করে স্ট্রেংথ বেড়ে যাচ্ছে না? তোমরা দেখবা তোমাদের ঘরে যে বিমগুলো আছে, সবাই খেয়াল করবা, বিমগুলো দেখবা খাড়াটা বেশি, সোয়ানোটা কম। খাড়াটা বেশি, সোয়ানোটা কম। কেন? কারণ মোমেন্ট অফ ইনারশিয়া বাড়াই দেওয়া হয়েছে। কারণ আমাদের প্রত্যেকটা বিম ভার্টিক্যালি ট্রান্সভার্স লোড ক্যারি করে, এর জন্য ডিফ্লেকশন না হয়। ডিফ্লেকশন এম বাই আই ডায়াগ্রাম মনে আছে তোমাদের? এম বাই আই ডায়াগ্রাম মানে ই এবং আই যত বেশি হবে, ডিফ্লেকশন তত কি বেশি না কম হবে? ই আই তে ভাগ করছো তোমরা, স্যার কম হবে। কম হবে। তার মানে তুমি আয়ের পরিমাণ যত বাড়াই দিবা, ডিফ্লেকশন যত কম হবে। সিম্পল। তার মানে তুমি যখন বিম ডিজাইন করবা, তখন আইটা বাড়াই দিতে হবে, মাথায় রাখতে হবে আমার আইটা বাড়াই দিতে হবে। অনুপাতটা বাড়ায় দিব। আবার বলো। বি আর এইচ কে ই আর এইচ এর অনুপাত বাড়াইতে হবে। মানে আমি তোমাদেরকে তো বেসিক মেকানিক্স পড়াচ্ছি, এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন তোমরা আরসিসি পড়লে আরো বুঝতে পারবা। তোমাদের মনে হয় টার্ম 2 তে আরসিসি শুরু হয়েছে না তোমাদের? টার্ম 2 তে হবে আরসিসি। হ্যাঁ, আরসিসি বা রেইনফোর্সমেন্ট কংক্রিট যখন পড়বা, আরো অনেক বিষয় জানবা। বাট যত কিছুই জানো, সবগুলোর মূল কিন্তু মেকানিক্সটা না বুঝলে ওই আরসিসি আর মজা পাবা না। দেখবে তোমার কাছে মনে হচ্ছে কি মুখস্থ বিদ্যা করতেছে, বাট মেকানিক্স এর অ্যাপ্রোচে আগাইলে জিনিসগুলা তোমরা কোশ্চেন করতে পারবে, টিচারদেরকে সুন্দর করে বুঝতে পারবে। যাও,
তাহলে আমি তোমাদেরকে মোটামুটি ফেলিয়ার মোড কি বললাম, একটা কলাম একটা ভাঙতে পারে, ক্র্যাশ করতে পারে। ক্র্যাশ মানে কি, মনে করো যে অনেক বেশি লোড দিচ্ছে, শেয়ার হয়ে গেল। শেয়ার বুঝো, শেয়ার মানে মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেল কলামটা, এটা হচ্ছে ক্র্যাশিং মোড। আর বাকি গেল, এটা হলো বাকলিং মোড। সো কোশ্চেনটা হঠাৎ দ্য মোড অফ ফেলিয়ার অফ কলাম, টু মোড, একটা হচ্ছে ক্র্যাশিং, একটা হচ্ছে বাকলিং, দুইটা মোড। সবাই উত্তর পাইছো? Yes, sir. এরপরে কোশ্চেন হচ্ছে কখন বাকলিং ঘটে? যখন ক্রিটিক্যাল লোড ইজ লেস দেন ক্যাপাসিটি। অর্থাৎ ক্যাপাসিটি মানে কি, মনে করো যে ইল্ড স্ট্রেংথ থেকে ক্রিটিক্যাল লোড যদি নিচে থাকে তাহলে হচ্ছে বাকলিং হবে। এখন আমি আরো ডিটেলসে যাবো না তোমাদের, আস্তে আস্তে। স্যার ইল স্ট্রেন্থটা কি জানো স্যার? ওই যে তোমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়ছো না, যে জায়গাটা ইল্ড হয়, ইল্ড মানে বেঁকে যায়, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম স্টিলের পড়ছো না তোমরা? প্রথমে জি, স্যার। স্ট্রেট লাইন, তারপরে আস্তে এখানে উপর হয়ে নিচে বেঁকে নিচের দিকে নেমে গেল, ওই যে টপ জায়গাটা ওটাই রেজিস্ট্যান্স। ওই জায়গায় আসলে তোমার ওই মেটালটা ফেল করে। কেন ফেল করে? তার ক্যাপাসিটির থেকে সে টান বেশি, স্ট্রেস বেশি হয়, এই জন্য ফেল করে। কিন্তু বাকলিং কখন হবে? বাকলিং তখন হবে যদি ওর থেকেও নিচের স্টেজে যায়, যদি এটা বেঁকে যায় তাহলে বাকলিং হয়ে যাবে। আর ওর থেকে উপরে স্টেজে বাকলে কিন্তু আর বাকলিং হবে না, তখন কিন্তু ক্র্যাশিংটা আগে হবে। তার মানে মনে করো, কথার কথা বলি, যে তোমাকে মনে করো একজন দুইজন বক্সার বক্সিং কম্পিটিশন করতেছে, কাউকে যদি থুতনিতে একটা বক্সিং মারা যায় সে মনে কাজ হয়ে যাবে, আর কাউকে যদি পেটের মধ্যে 5টা বক্সিং মারা যায় সে কাজ হয়ে যাবে। এখন তুমি তাকে অ্যাটাক করার জন্য তুমি করবা কি, থুতনিতে মারবে একটা, যাতে একবারে সে উল্টাই পড়ে যায়। তার মানে কি, থুতনিতে একটা মারলে যা হয় তার থেকে পেটে 4টা মারলে সে টিকে থাকে। আর থুতনিতে একটা, তাহলে থুতনিতে মারটাকে যদি আমি বাকলিং ধরি মানে ক্রিটিক্যাল লোড ধরি, আর পেটে মারটাকে যদি ইল্ড স্ট্রেংথ ধরি, তাহলে যখন ইল্ড স্ট্রেংথ থেকে ক্রিটিক্যাল লোড কম হয় তখন বাকলিং হয়। আরো আসবে না, অঙ্ক করতে করতে আরো বোঝাবো না, অসুবিধা নেই। মোটামুটি এইগুলো একটা আইডিয়া করে রাখো, ঠিক আছে? স্যার আপার ইল পয়েন্টটা কি ইলস্ট্রেন নাকি স্যার আলাদা? না, আপার লোয়ার ইলিস্টিক হইতে পারে, একও হইতে পারে। আমার কথা হচ্ছে তোমরা স্ট্রেস স্ট্রেন কার্ভে যে জায়গাটাই স্ট্রেস স্ট্রেন কার্ভটা নিচু হওয়া শুরু করলো, উপর থেকে নিচে নামা শুরু করলো, হ্যাঁ। ওই যে উঁচু টপ মোস্ট যেটা, ওইটাই ইল্ড স্ট্রেংথ। স্যার আলটিমেট স্ট্রেংথ। না আলটিমেটের পরে যা শেষে দেওয়া হয়। আমি তোমাদের এটা পড়াই নাই, তাহলে তোমাদের লাস্টের দিকে সময় পাইলে আমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের নারী নক্ষত্র জানাবো, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এবং তুমি কিন্তু কনফিউশন রয়ে গেছে তো স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি একদিন আমার সিলেবাসটা শেষ হোক, আমি তোমাদের মেকানিক্স লেভেল 1-এর বা এই যে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে পার্টটা আছে, হ্যাঁ, বা বেসিক মেকানিক্স যেগুলা ম্যাটেরিয়াল রিলেটেড জিনিসগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে পড়াবো না, মানে জাস্ট বোঝার জন্য, জানার জন্য, মজা পাওয়ার জন্য। আমার হয়তো সিলেবাসে আসবে না, পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো পড়াবো এই কারণে পড়াবো, কারণ ওইগুলো না জানলে কিন্তু মেকানিক্সে অনেক মজা পাবো না তোমরা। তোমরা হয়তো পড়ছো ডেফিনেশন হিসাবে বা বইয়ের ভাষায় পড়ছো, কিন্তু বইয়ের ভাষায় পড়লে হবে না, এটা বুঝতে হবে জিনিসটা। মেকানিক্সের প্রত্যেকটা পড়তে মজা, প্রত্যেকটা অলিগলিতে মজা, যদি তুমি বুঝতে পারো আর কি। ওইটা আমরা পরে পড়াবো না তোমাদের এক সময়, ঠিক আছে? আজকে আমরা এটার মধ্যে থাকি। দেখ, বাকলি আর ডিফ্লেকশন সম্পর্কে একটা আইডিয়া তোমরা পাইছো। এরপরে ইআই জেজি, এইটা কি? ইআই মানে, ইআইটা হচ্ছে কি, এটা ই আর আই, এটা কোথায় কাজে লাগে? এই যে বাকলিং এবং তোমার ডিফ্লেকশন, এটাতে কিন্তু ইআই কাজে লাগে। ইআই যদি বেশি হয় তাহলে, ইআই বেশি হলে কি হবে? সহজে বাঁকবে না, সহজে ডিফ্লেক্ট হবে না। ডিফ্লেকশন কি জন্য হয় বলো তো? বেন্ডিং থেকে হয়। বেন্ডিং, স্যার বেন্ডিং এর লোডের জন্য হয়। হ্যাঁ, বেন্ডিং এর জন্য ডিফ্লেকশন। বেন্ডিং এর বেন্ডিং এর একটা নাম আছে, কি বলে? ফ্লেকচার। কি বলে? ফ্লেকচার, FLEXUR। নাম শোনো নাই তোমরা? না স্যার। আরে আমি পড়াইছিলাম ফ্লেকচার, FLEXUR। ফ্লেকচার আর বেন্ডিং একই শব্দ, ঠিক আছে? একই জিনিস এটা। ফ্লেকচার, ব্লেন্ডিং আর ফ্লেকচার, হ্যাঁ, একই জিনিস কিন্তু, দুটো একই। এটা তোমরা বইয়ের মধ্যে দেখবো ফ্লেকচার লেখা। তা ফ্লেকচার মানে বেন্ডিং, তা ইআইটাকে বলা হয় ফ্লেকচারাল রিজিডিটি। ফ্লেক্স বানান আমি জানি না, ফ্লেকচারাল রিজিডিটি মানে কি বলতো? রিজিডিটি শব্দের অর্থ কি? অটুট থাকা। রাইট, নিজের অবস্থানে অটুট থাকা। তার মানে সহজে ফ্লেকচার হবে না, সহজে বাঁকবে না, সহজে বেন্ডিং হবে না, সহজে ডিফ্লেকশন হবে না, সহজে বাঁকনিং হবে না। ইআই যত বেশি হবে সহজে সে বাঁকবে না।
তা ইআই কে বলা হয় ফ্লেক্সারাল রিজিডিটি। সবাই ক্লিয়ার? জি স্যার। রাইট। এইটা কি, এইটা কি বলো, এইটা কোথায় ব্যবহার করছো তোমরা বলো, এই ফর্মুলা কোথায় ব্যবহার করছো? এটা মনে আছে? আমি পড়াই নাই, যদিও কেউ কেউ না কেউ পড়াইছে তোমাদের। কি রে ভাই, লেখা হয় না কেন? না স্যার, মনে নাই স্যার। সবই যদি আমি পড়াই তাহলে হবে? মনে করো ডেল ইজ ইকুয়াল টু কি, এক্সিএল পড়ছো? এক্সিএল পিএল বাই এই, মনে আছে? জি জি স্যার, এটা পড়ছি তুমি বললে পড়োটাই বললা, যে এখনই তো বললা পড়োটাই। স্যার। এই এই আর ওই এই যে একই, ওটা বুঝি নাই স্যার, সরি। এটা কি? এটা এরিয়া আর ইটা ক্রস হচ্ছে সেকশন এরিয়া। মডুলাস অফ ইলাস্টিসিটি। তার মানে তুমি দেখো এখানে কই গেল, এখানেও কিন্তু ই আছে, এখানে কিন্তু ই আছে, আছে না? জি স্যার। এখানে আই আছে, এখানে এ আছে। যখন তোমার রেক্টাঙ্গুলারে এক্সিয়াল লোড টানা হয়, টানা হয়, তখন যার এই যত বড় তার স্টিফনেস তত বড়। মানে টানলে লম্বা সহজে হবে না যদি এই বড় হয়। লম্বা মানে ডিফ্লেকশন, এই যে ডেল, এই ডিফ্লেকশনটা স্লো হয়ে যাবে যদি এইটা বড় হয়। ক্লিয়ার? পিআরএল যতই করো, এই যদি বড় হয় তাহলে সহজে স্যার, বলো। আমরা তো আসলে ডেল্টা ইলংগেশন পড়ছিলাম স্যার। ইলংগেশন তো লম্বা হওয়া মানে ইলংগেশন, তাই তো বললাম তো। লম্বা হওয়া, লম্বা হওয়া মানে ইলংগেশন না? ইলংগেশন বাংলা কি? লম্বা হওয়াই তো। জি স্যার। হ্যাঁ, তার মানে এইটা ক্লিয়ার তোমরা, ঠিক আছে? এবার জেজিটা কি বলো, জে কি? স্যার, অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। অ্যাঙ্গুলার বলে এটাকে? চৌম্বকীয় ব্যাসার্ধ। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট। স্যার, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আর জিটা কি? স্যার মডুলাস অফ রিজিডিটি। রাইট, মডুলাস অফ রিজিডিটি। এটার আরেকটা নাম আছে, কি বলো? মডুলাস অফ রিজিডিটি। এটা হলো আমার ইপসাইলন, এটা হলো স্ট্রেস। এটাকে বলা হয়, এই অনুপাতটাকে বলা হয় ই, নাকি? হ্যাঁ, এটাই তো ই। জি স্যার। এটা ই। আর যখন তুমি এটাকে যদি গামা বলো, আর এটাকে বলা হয় তোমার এইটা বলো, তাহলে এরকম একটা গ্রাফ হয়। এটাকে কি বলা হয়? শেয়ার। শেয়ার না? এটা কি? এটা এক্সিয়াল, এটা হচ্ছে নর্মাল ফোর্স, এটা শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের যে গ্রাফটা হয় এটাকে বলা হয় জি। এটা হলো শেয়ার স্ট্রেন, এটা শেয়ার স্ট্রেস। ও টাউ, সরি টাউ। এটা শেয়ার স্ট্রেস, এটা সিগমা, এটা টাউ। টাউ আর সিগমার মধ্যে পার্থক্য বুঝো? শেয়ার স্ট্রেস, নর্মাল স্ট্রেস। টাউটা হচ্ছে শেয়ার স্ট্রেস, আর সিগমা নর্মাল স্ট্রেস। শেয়ার স্ট্রেস কিভাবে কাজ করে? এই যে এইভাবে মারলে এটা ভেঙে যায় না, আলাদা হয়ে যায় না। এই দিক দিয়ে ট্রান্সভার্স ফোর্স দিলে শেয়ার হয়। ওই যে মনে করো ক্যারাটে, দেখো না, ইটের পরে বাড়ি মারে ইটটা ভেঙে যায় না, বরফের উপর বাড়ি মারে বরফ ভেঙে যায় না, একটা ক্যারাটে মারে না, একটা ঠাস করে হাত দিয়ে মারে একটা। অথবা তুমি মনে করো যে এই যে তুমি কি বলবা, একটা শক্ত একটা জিনিস রাখো, উপরে বাড়ি মারো, ভেঙে যাবে। মাঝখানে মাঝ বরাবর বাড়ি মারো, ট্রান্সভার্স ফোর্সে বাড়ি মারো, এটা ভেঙে যাবে। এটা হলো শেয়ার ফোর্স। তা শেয়ার ফোর্স আর শেয়ার, হোয়াট ইজ ই? ই হচ্ছে সিগমা বাই ইপসাইলন, না? এটা না? ইটা কি? আর জিটা হলো টাউ টাউ বাই বাই গামা। গামা। এটা শেয়ার স্ট্রেস, শেয়ার রিজিডিটি। এটাকে বলা হয় শেয়ার রিজিডিটি বলা হয় এটাকে। আর তুমি কি বললা একটা নাম? মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি। একটা শেয়ার মডুলাস। শেয়ার মডুলাসও বলে এটাকে, ঠিক আছে? তাহলে শেয়ারটা কোথায় সবচেয়ে কাজ করে বলো তো, কে বলতে পারবে? শেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট কোন জায়গায়? টর্শন। টর্শন নাম শুধু, টর্শন পড়াইছে তোমাদের? টর্শন জি স্যার। কে পড়াইছে? টর্শন শুনেছি স্যার। এই টর্শনের মধ্যে জেজি পাবা তোমরা। তার মানে এটা টর্শনাল রিজিডিটি। তাহলে আমরা তিনটা রিজিডিটি পড়লাম, একটা হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি, একটা বললাম এক্সিয়াল রিজিডিটি, একটা টর্শনাল রিজিডিটি। অতএব যেখানে যেটা করবা সেখানে সেটা ইম্পর্টেন্ট। যদিও এটা আমার পড়ানোর বিষয় না, বাট আমার কাছে মনে হয় মেকানিক যখন পড়াবো, সব জিনিস যদি একসাথে তোমাদের বলি তাহলে তোমরা এটা মজা পাবো জিনিসটা। তাহলে এই তিনটা জিনিস শিখলে তো তোমরা, ইআই জেজি, এই কোথায় কাজে লাগবে, কেন কাজে লাগবে, কি এটার ইমপ্লিকেশনটা কি।
এবার আসো ডিফারেন্স বিটুইন স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি। স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি। স্ট্রেংথটা কি বলো? স্ট্রেংথ রেফার টু দ্য ম্যাক্সিমাম স্টেজ বিফোর ফেইলিউর অকার্স। তার মানে স্ট্রেংথ যদি বেশি হয়, স্টিফনেস হাউ কম্পোনেন্ট রেজিস্ট ইলাস্টিক ডিফরমেশন when load is applied. Stability is the state of bending, state of being resistance to change. তিনটার মধ্যে পার্থক্য বুঝছো কিনা? স্ট্রেংথ হচ্ছে যার স্ট্রেংথ যত বেশি হবে সে ফেইলিউর তত দেরিতে হবে। স্টিফনেস হচ্ছে যার স্ট্রেংথ বেশি হবে সে বাঁকা হবে না, সে সোজা থাকবে, বাঁকা করতে পারবে না তুমি এটাকে সহজে। লোড অ্যাপ্লাইড করে ডিফরমেশন হবে না, লম্বা হবে না, বাঁকা হবে না, শক্ত। আমরা যেটা শক্ত বলি, যদিও বাংলা শক্ত বলে, স্ট্রেংথ মানেও শক্ত, স্টিফনেস শক্ত, স্টেবিলিটি মানেও শক্ত, বাংলায় একই শব্দ। কিন্তু মেকানিক্সের ভাষায় স্ট্রেংথ মানে যেটার মনে করো তুমি একটা ডিজাইন করছো, ওইটা ফেইলিউর হবে কি হবে না, ওর স্ট্রেংথ যদি বেশি থাকে ও ফেইলিউর হবে না, ওর স্টিফনেস বেশি থাকে সে লম্বা বেশি হবে না, সে বাঁকবে না। আর স্টেবিলিটি মানে নিজের অবস্থায় দাঁড়িয়ে থাকবে, চেঞ্জ হবে অবস্থা। এই তিনটা জিনিস তোমরা আমি এটা আইডিয়া করে বলি, যদিও এটা আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, জাস্ট তোমাদেরকে জানা দরকার। এরপরে আসো তোমরা হোয়াট ইউ মিন বাই কলাম উইথ পিওর এক্সিয়াল আর কনসেন্ট্রিক লোড। কনসেন্ট্রিক আর ইসেন্ট্রিক পার্থক্য বুঝো? বুঝো না? বুঝো না? জি স্যার। মনে করো তোমরা কি ইয়া পড়ছো, স্কিউ বেন্ডিং পড়ছো? কনসেন্ট্রিক যেটা সেন্ট্রয়েড দিয়ে যায়। হ্যাঁ, সেন্ট্রয়েড দিয়ে যায়, আর ইসেন্ট্রিক মানে যে সেন্ট্রয়েড বাইরে দিয়ে যায়, তাই তো? জি এখন কথা হচ্ছে তোমরা কি ইয়া পড়ছো, স্কিউ বেন্ডিং পড়ছো? স্কিউ বেন্ডিং, স্কিউ বেন্ডিং রিসার্চ সাবিন পড়ানোর কথা। স্যার জি না স্যার। না না, স্যার তো এটা না, তো হয় না। স্কিউ বেন্ডিং পড়াবে। স্কিউ বেন্ডিং এর সময় এই কোশ্চেনগুলো তোমরা করবা, বা তোমরা নিজেই বুঝতে পারবা, করার দরকার নাই, তোমরা তখন বুঝবা কথা। কারণটা কি মনে করো, তুমি যখন মনে করো এটা একটা আমার কলাম, তুমি যখন এখানে একটা লোড দিবা সেন্টার বরাবর, তাহলে এই বরাবর লোড কাজ করবে, তখন স্ট্রেস হবে পি বাই এ, আর কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি কোনো কারণে লোডটা এখানে না দিয়ে এটা সেন্টার লাইন এই বরাবর দাও, তাহলে হবে কি, এই একটা বাঁকার টেন্ডেন্সি হবে, বেঁকে যাবে জিনিসটা। কেন বাঁকবে জানো? কারণ এই সেন্টার থেকে এর একটা দূরত্বে লোড দিত, পি একটা মোমেন্ট তৈরি হয়ে যাবে, এই পি একটা মোমেন্ট তৈরি হওয়ার জন্য বেঁকে যাবে। তার মানে কনসেন্ট্রিক লোড দিলে এটা কাজ করবে, ইসেন্ট্রিক লোড দিলে এটা বাকলিং বা ডিফ্লেকশন আরো বেশি হবে। তো তোমরা চেষ্টা করবে কনসেন্ট্রিক লোড দিতে, ইসেন্ট্রিক লোড দিবা না। ইসেন্ট্রিক লোড দিলেই তোমার স্ট্রাকচার দুর্বল হয়ে যাবে। মোটামুটি এইটুকু জানো তোমরা। এরপরে আসো হোয়াট ডু মিন বাই সেন্ট্রাল রেশিও এন্ড হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ বাকলিং। এটা আমরা থিওরির মধ্যে পড়াবো, তখন আমরা বোঝার চেষ্টা করব। স্টেজ বা স্টেন ডায়াগ্রাম বাই দিস টাইম ইউ নো ইট। আর হোয়াট ডু মিন বাই ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ম্যাটেরিয়াল প্রপার্টিজ মানে যেমন ই মডুলার অফ ইলাস্টিসিটি, জি মডুলার অফ রিজিডিটি, এগুলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ। এটা স্টিলের এক ধরনের, অ্যালুমিনিয়ামের এক ধরনের, কপারের এক ধরনের, কংক্রিটের এক ধরনের, এটা ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ক্রস সেকশন মানে কি, যেমন এ, তারপর আই, জে, এগুলো ক্রস সেকশন প্রপার্টিজ। তার মানে এ আই জে, যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস ক্রস সেকশন এর মান সমান হইতে পারে, কিন্তু জে এবং জি আলাদা হইতে পারে। তিনটা এরিয়া মনে করো, একটা মনে করো এইটা হলো মনে করো 10/10, এটা হলো একটা এ কত 100, এটা আমি করলাম 20/5, এটা এরিয়া কত, এটা এরিয়া 100। তাহলে এটাই কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে গেল এখান থেকে, এখানে মোমেন্ট আলাদা হয়ে গেল। তো সবগুলো এরিয়া সেম, কিন্তু আই চেঞ্জ হয়ে গেল, জে চেঞ্জ হয়ে গেল। সো এই জন্য ক্রস সেকশন প্রপার্টিজ গুলো এটা কনসেপচুয়ালি জিনিসটা মাথায় রাখতে হবে, যে ক্রস সেকশনের প্রপার্টিজ মানে কি, আমি ক্রস সেকশন চেঞ্জ করেই এর ক্যাপাসিটি অনেক গুণ বাড়াই দিতে পারি। ম্যাটেরিয়াল কিন্তু সেম। তুমি মনে রাখবা, তুমি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমার দায়িত্ব দুইটা, একটা হচ্ছে সেফটি, একটা হলো কি বলো, কে বলতে পারবে? স্যার ইকোনমি। ভেরি গুড, ইকোনমি। সেফটি অ্যান্ড ইকোনমি। তার মানে তুমি ম্যাটেরিয়াল কত কম খরচ করে তুমি তোমার মেম্বারটা বা তোমার স্ট্রাকচারটা বা তুমি যে জিনিসটা বানাবা সেটা কত বেশি এটাকে স্ট্রেংথ দিতে পারতে পারো, এটাই হলো তোমার স্মার্টনেস। ইঞ্জিনিয়ারিং স্মার্টনেস হচ্ছে তুমি কম পয়সায় ভালো জিনিস বানাবা, যদিও পরে দাম কি জিনিস যেটা ভালো তার দাম তার একটু বেশি। এখানে জিনিস কে বলো তো? ইঞ্জিনিয়ার। যে ইঞ্জিনিয়ার তোমাকে কম পয়সায় ভালো জিনিস করতে পারবে সে পাবে 5 লাখ টাকা একটা ডিজাইন করতে, আর যে ভালো করতে পারে সে পাবে 50,000 টাকা। ডিফারেন্স কত? 10 গুণ।
তা তোমাকে 10 লাখ টাকা 5 লাখ টাকা কেন দিবে? কারণ তুমি ওকে মিনিমাম 50 লাখ টাকার মেটেরিয়াল কমাই দিছো, তুমি বাঁচাই দিছো। তুমি যদি ভালো ইঞ্জিনিয়ার হও তাহলে তোমাকে 50 লাখ টাকার স্টিল বাঁচাই দিবে না? আর যে মনে করো ভালো ইঞ্জিনিয়ার না, সে মনে করে দিবে তার এই 50 লাখ টাকা স্টিল বাঁচবে না। তাহলে তুমি এই 5 লাখ টাকা কেন পেলা? কারণ ডিজাইনের মধ্যে তুমি এত সুন্দর করে ডিজাইন করছো, ওই যে লোক বানাবে তার 50 লাখ টাকার স্টিল অথবা ম্যাটেরিয়াল কম খরচ লাগছে, এই কারণেই তুমি ভালো ইঞ্জিনিয়ার। আমি কি বুঝাতে পারছি ভালো ইঞ্জিনিয়ার মানে কি? Yes, sir. আমি মোটামুটি তোমাদের ক্লাসের সাথে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলি যাতে ক্লাসটা ইন্টারেস্টিং হয়। আচ্ছা চলো, আমি আজকে আর তো বেশি সময় নাই। এটা হচ্ছে কি, এটা কি ফ্লেকচার বা বেন্ডিং। এই যে বাঁকাইলা, এই বাঁকলো, এটা ফ্লেকচার বেন্ডিং। এটা কি শেয়ার, সরি এটা শেয়ারে ভেঙে গেল তো শেয়ার। এটা কি টর্শন। স্যার হ্যাঁ বলো। যদি একটা বিমের উপরে অনেকগুলো ওই যে আমরা দেখাই না যে স্যার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তখন ওইটাও তো আমরা মনে হয় স্যার শিয়ার ফোর্স বলবো না ওইখানে? ওখানেও শেয়ার হয়, ওখানেও বেন্ডিং হয়, কিন্তু আসলে শেয়ার আর বেন্ডিং এর একটা বিষয় কি জানো, আমরা যখন এই থিওরি গুলা বানাইছি বা থিওরি গুলা যখন আসে, আমরা ধরে নিই বডি আর স্টিফ, আমরা বলি না রিজিড বডি বলি না, রিজিড RIGID। রিজিড মানে কি শক্ত বরফের মতো, এটা বাগানের পর আমরা, কিন্তু বাস্তবে কি রিজিড বডি বলে কোনো জিনিস আছে? সব জিনিস বাকি। অথবা আমাদের থিওরি গুলা সব রিজিড বডির উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি যদি একটা কাঠ যদি দাঁড় করায় রাখো, কাঠের উপর যদি দাঁড়াও তাহলে কাঠটা ভেঙে যাবে না, রিজিড। কিন্তু এইটা কাঠের পরিবর্তে তুমি স্টিল দাও, সে কিছু দূর বাঁকবে তারপরে ভাঙবে, কিছু দূর সে বেঁকে যাবে, ডিফ্লেক্ট হবে। তার মানে কাঠটা হচ্ছে কিছুটা রিজিড বডি, বাট বাস্তবে তো কোনো রিজিড বডি বলে কিছু নাই। থিওরি গুলো সব হয়েছে রিজিড বডি উপরে। এই জন্য শেয়ার হলেও শেয়ার ফেলারটা খুব বেশি হয় না, কারণ আমরা বডিটাকে একটু ফ্লেক্সিবল করে দিই। কারণ এই যে আমরা মনে করি, আসলে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আছে, এগুলো বলতে গেলে তো আমার মেকানিক্স আগাইতে পারবো না। RCC যখন পড়ো তোমরা দেখো বিমের মধ্যে রডটা নিচে দেয় বেশি, দেয় নিচে, আর উপরে দেয় কম। কেন দেয় কেউ জানো? যাতে রডের তো শেয়ার বেশি মনে হয় স্যার, মানে আস্তে আস্তে যাতে বাঁকে। না, জিনিসটা তা না। তুমি যখন একটা বিমের উপর দাঁড়াবা, বিমটা বেঁকে নিচের দিকে বাঁকবে, উপরের দিকে ছোট হবে, তাহলে উপরে হবে কম্প্রেশন, নিচে হবে টেনশন যখন হবে, কংক্রিট টেনশন নিতে পারে না, এই জন্য নিচে রড দেওয়া হয়, এই টেনশনটা রড নেয়। আর কমপ্লিট কম্প্রেশন নিতে পারে অনেক, এই জন্য উপরে রড কম লাগে। ওকে স্যার। মানে এইগুলো অনেক মজার জিনিস আছে, কিন্তু আমি তো মনে করি তোমার সব পড়াই না, সব বলতে গেলে তো আমি সিলেবাস আগাইতে পারবো না। আচ্ছা নো প্রবলেম, না পারলে তোমরা মজা পাচ্ছ, এটাই আমার আনন্দ। এটা হচ্ছে টেনশন, এটা কম্প্রেশন, তাই তো? তাহলে এক্সিয়াল লোডের মেম্বার, এটা টেনশন, এটা কম্প্রেশন। টেনশন কম্প্রেশন, যখন টেনশন বা কম্প্রেশন বলবো তখন আমাদের স্ট্রেসটা কি P/A, দেখছো P/A। সিগমা ম্যাক্স ইজ ইকুয়াল টু সিগমা ইল্ড হলে ফেইলিয়ার হবে, মানে তোমার ম্যাক্সিমাম যে লোডটা সেটা যদি ইল্ড স্ট্রেংথ বেশি হয় তাহলে ফেইলিয়ার হবে। এটাকে বলে ইল্ড ফেইলিয়ার বা ক্রাশিং, ইল্ড ফেইলিয়ার। আচ্ছা এটাকে ইল্ড ফেইলিয়ারই বললাম আমরা। আর এখন আসো, এটা হলো টেনশনের ক্ষেত্রে। আর কম্প্রেশনের ক্ষেত্রে এই যে বাকলিং মহিলা চলে আসবে। টেনশনে কিন্তু বাকলিং হয় না, বাকলিং হয় টেনশন, দুই দিকে টান, মানে তুমি স্কেল দিকে টান মার কিচ্ছু হবে না, চাপ দাও বেঁকে যাবে। বাকলিং ফেলিয়ারটা তাহলে প্রথম শর্ত কি এক্সিয়াল ফোর্স হইতে হবে, দ্বিতীয় শর্ত কি কম্প্রেশনাল ফোর্স হইতে হবে। তাহলে এক্সিয়াল কম্প্রেশনের জন্য বাকলিং, হোয়েন বাকলিং অকার্স, তাহলে হোয়েন এক্সিয়ালি কম্প্রেশন ফোর্স ইজ মোর দ্যান ক্রিটিক্যাল স্ট্রেংথ, দ্যাট টাইম বাকলিং অকার্স। এটা যদি বেশি হয়, আচ্ছা এবার আছে ছবি দেখো, এটা দেখো এরকম একটা জিনিস বাঁকায় যে বেঁকে গেছে, দেখছো? আমি সাইড দিয়ে কোনো লোড দিই নাই, এই সাইড দিয়ে কোনো লোড দিই নাই, কিন্তু ঘাটিকা লোড দিয়ে বেঁকে গেছে। কোন দিকে বাঁকছে? প্রশ্ন। মোমেন্ট অফ ইনার্শিয়া যেদিকে কম। এই দেখো এক্স আর ওয়াই কোন দিকে বাঁকবে? এক্স এর এগেইনস্টে বাঁকবে না ওয়াই এর এগেইনস্টে বাঁকবে? এখানে এক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি না ওয়াই এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি? স্যার এক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি আর ওয়াই এর কম। তাহলে বাঁকবে কোন দিকে? বাঁকবে হচ্ছে যেটা কম, ওয়াই এর দিকে। ভেরি গুড, ওয়াই এর দিকে বাঁকবে, ওয়াই এর এগেইনস্টে বাঁকবে, ওয়াই এর দিকে বলবো না, ওয়াই এর এগেইনস্টে বাঁকবে। এটা বুঝতে হবে তোমার, যেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া কম সেই দিকে বাঁকবে। কিন্তু স্যার এটা তো আসলে ডান দিকেও যেতে পারে বাম দিকেও যেতে পারে, দুই সাইড তো সেম জিনিস। হ্যাঁ ডান বাম যেতেই পারে, ডান আর বাম নিয়ে আমার কোনো কথা নাই। আমার ওয়াই অ্যাক্সিস এর বামেই বাঁকুক আর ডানে বাঁকুক ডাজন্ট ম্যাটার, বাট ওয়াই এর অ্যাক্সিস এর ভাঙবে। তার মানে আমাদেরকে
তার মানে আমাদেরকে করতে হবে কি, আমাদের করতে হবে যে ওয়াই এক্সিস কে টার্গেট করে আমাদেরকে ইয়া বানাইতে হবে, ডিজাইন করতে হবে। এক্স এক্সিস কে টার্গেট করে ডিজাইন করবো না, ওয়াই এক্সিস কে টার্গেট করে আমরা ডিজাইনটা করবো, কারণ আমরা জানি এটা ভাঙবে ওয়াই এক্সিস বরাবরই। ক্লিয়ার সবাই? আমাকে শোনা যাচ্ছে? স্যার পরে দেখা গেল যে আমরা ওয়াই কে টার্গেট করে বানাইলাম, তখন যদি বাই এনি চান্স আমরা যদি এটা চিন্তা করতে করতে ওয়াই এর মান এক্স এর চেয়ে ছোট করে ফেলি, তখন তো এক্স এর মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে। না না, ওটাই তো করবো। তুমি ক্রস সেকশন যেটা নিবা তখন তো ক্রস সেকশন সেট করলা যে কত ক্রস সেকশন নিবা, ও ওটা তারপরে ফিক্সড। ফিক্স বা তুমি ডিজাইন করার সময় এটা সেট করবে না, তুমি তো ডিজাইনার, তুমি যা বলবো সেটাই, তুমি বস ওখানে। শোন মনে রাখো, তুমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে যাবা, তোমার বস যতই থাকুক তুমি বস ওখানকার, কারণ ডিজাইনটা তুমি করতেছো, তুমি যেটা বলবে সেটাই ফাইনাল। তুমি আগে একটা ক্রস সেকশন সেট করলা, আর কোন দিকে এক্স কোন দিকে দেবো ওয়াই কোন দিকে দেবো চিন্তা করবা, লোডটা কোন দিক দিয়ে বাঁকতে পারে, ওইভাবে তোমরা এক্স ওয়াই ঘুরাবা। যাক, আমি এখানে আর ডিটেল যাচ্ছি না, গেলে সারাদিন সময়, সামনাসামনি পড়ায় যে মজাটা অনলাইনে পড়ায় এই মজাটা পাওয়া যায় না আসলে। হ্যাঁ, তোমাদেরকে আমি খুব স্যাটিসফাই করতে পারতেছি না, কারণ সামনাসামনি কথা বললে যে মজাটা আমি পাইতাম সেটা পাচ্ছি না আর কি। যাও, তাহলে এটা হচ্ছে তোমার বাকলো, এটা তোমরা বুঝলা। এখন গিভেন ইউনিফর্ম সাপোর্ট কন্ডিশন বাকলিং উইল অকার অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, কারণ ওয়াই অ্যাক্সিস মোমেন্টাম জিনিসটা কম। তোমরা কিন্তু এই যে আমি প্রথম যে এত করে ক্লাস নিলাম, তোমরা কিন্তু মোটামুটি অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস বুঝে গেছো, তাই না? বুঝছো না? জি স্যার। রাইট, এটা হলো। এইবার আসো আমরা প্রমাণটা করি ইউলার বাকলিং। আজকে মেসেজ যাইতে পারবো না মনে হয়। এই দেখো, একটা লম্বা একটা জিনিস আছে, পি আছে মাঝখানে, তা কোনো কারণে এটা একটু বেঁকে গেল। বেঁকে যাওয়ার পরে ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে এই বরাবর এটা বেঁকে যাচ্ছে, মানে লোডটা এখানে আর জিনিসটা কিন্তু এই জায়গায় চলে গেছে। তাহলে কি এখানে একটা মোমেন্ট তৈরি হচ্ছে না? দেখো, জি স্যার, লোডটা দূর। কোনো কারণে একটু বেঁকে, যখন অল্প একটু সরে যাই বাকলিং এর জন্য, তখন একটা মোমেন্ট তৈরি হয়। কিন্তু এই মোমেন্টের ভ্যালুটা কত? এইটা হলো নিউ, আর এর পি ইন্টু নিউ, এই মোমেন্টটা হলো পি ইন্টু নিউ মোমেন্ট তৈরি হয়। তখন আরো বেঁকে যায়, তখন প্রথমে কাজ করে শুধু এক্সিয়াল ফোর্স, তারপরে একটু বেড়ে গেলে এক্সিয়াল ফোর্স মোমেন্ট একসাথে কাজ করে। তার মানে তোমার স্কেলটা ধরে তুমি আগার দিকে ঘুরাও দেখবে তাড়াতাড়ি বেঁকে যাবে। প্রথমে এক্সিয়ালে বাঁকে, তারপরে মোমেন্টে বাঁকে, এবং আলটিমেটলি বেঁকে যায় এবং ফেল হয়ে যায়। এইটাই হচ্ছে মোডটা, এরকম এইভাবে বাকলিং এর ঘটনা ঘটে। তাহলে আমরা এখন এটা প্রমাণ করব যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা মোমেন্ট বেন্ডিং স্ট্রেস পড়ছো না, এই ইকুয়েশন পাইছো, ডি স্কয়ার নিউ বাই ডি এক্স স্কয়ার এম বাই আই ডায়াগ্রাম, এম বাই আই পাইছো? এটা না স্যার। ডিফ্লেকশনে পাইছো না? এটা ডি স্কয়ার নিউ বাই ডি এম বাই আই ডায়াগ্রাম, জি স্যার। ডাবল ইন্টিগ্রেশন মেথড পড়ছো না? জি স্যার, জি স্যার। এটা পড়ছো তোমরা? হ্যাঁ, এটা বেন্ডিং স্টেজেও আছে। এটা মানে যেটা রিসার্চ করাবে, যেটা বেন্ডিং স্টেজে এই কোশ্চেন সব জায়গায় পাবা তুমি। এইটা যদি আমরা জানি, তাহলে এখন আমরা কি করবো? এটা হলো এম ইন্টু নিউ, এই মোমেন্টের মানটা এম ইন্টু নিউ। তাহলে এটা ডিফারেন্সিয়াল এম এর পরিবর্তে দিব এম বলি পি ইন্টু নিউ, সরি পি ইন্টু নিউ। তাহলে এই এম এর পরিবর্তে আমরা পি ইন্টু নিউ মাইনাস পি ইন্টু নিউ লাগাই দিলাম এখানে, জাস্ট এম এর মানটা বসাই দিলাম, আর কিচ্ছু করি নাই। আমাদের এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এম এর পরিবর্তে লাগাই দিলাম। তাহলে আমাদের ইয়েটা কেমন হলো? এইটা হলো। এখন আমরা ল্যামডা স্কয়ার হলো পি বাই আই, আমি ধরে নিচ্ছি। কেন ধরে নিচ্ছি এটা পরে বলবো আমি। এটা ধরে নিলে তাহলে ইকুয়েশনে কেমন দাঁড়ায়? ডি স্কয়ার এর আমার ইকুয়েশন দাঁড়ায়, তুমি দেখো পি বাই আই, এটার পরিবর্তে ল্যামডা স্কয়ার লাগাইছি, তার মানে এই ইকুয়েশন দাঁড়ায়। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কেন ধরলাম? কারণ এরকম দেখতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা আছে, এবং এটা সলিউশন আমাদের জানা আছে, যেটা আমি পড়াবো না, ম্যাথমেটিক্স টিচার পড়াইছে নিশ্চয়ই তোমাদের। দিস ইজ ইকুয়েশন অফ দ্য সেম ফর্ম as in one for simple harmonic motion, and in a solutionটা হচ্ছে এটা, এই যে এটা নিউ ইজ ইকুয়াল টু a sin lambda x প্লাস b cos lambda x, এটার ইকুয়েশন। তার মানে আমি যদি এই ইকুয়েশনটাকে এই ফর্মে ফেলাইতে পারি, তাহলে এরকম একটা সলিউশন পাচ্ছি আমি। এইটা সলিউশন পাইলে এখন আমরা সলভ করব। আমরা এইটাকে যদি এই কেন ধরলাম নিউ ল্যামডা স্কয়ার একটা কনস্ট্যান্ট, ল্যামডা স্কয়ার ইজ কনস্ট্যান্ট, এটা ধরলে এই ফরম্যাটের থেকে আমি এই সলিউশনটা পাবো, এই জন্য আমি এখানে ধরলাম, আর কিচ্ছুই না। এখন এটা ধরে ফেলছি, এখন আমরা পরবর্তী সলিউশনে যাবো। কিরকম? এ আর বি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট দ্যাট মাস্ট বি ডিটারমাইন্ড ফ্রম বাউন্ডারি কন্ডিশন। বাই দিস টাইম ইউ নো হোয়াট ইজ বাউন্ডারি কন্ডিশন। এখন তুমি আমারে বলো, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে, এক্স এর মান যখন 0, তখন ডিফ্লেকশন কত? স্যার 0। 0।
তাহলে আমি যদি এখানে 0 বসাই, এখানে 0 বসাই, এখানে 0 বসাই, cos 0 মানে 1, sin 0 মানে 0, তা b এর মান কত হয়? bx দেখো কত হয়, তোমরা বড় করো না, এখানে x এর মান এবং নিউ এর মান 0 বসাও না, কত হয় ক্যালকুলেট করো। -6 হয়। আরে ভাই আমি বললাম যে নিউ অফ 0 ইজ ইকুয়াল টু 0, নিউ তা অফ, b এর মান 0 আসে হ্যাঁ zero। বি এর মান 0 আসবে, জানি বি এর মানটা 0 আসবে, নিউ অফ 0 হলো বি এর মান 0 আসবে। এই দুই জায়গা বাউন্ডারি কন্ডিশনে, একটা এখানে 0, দুইটা জায়গায় 0 হবে, এটা এখানে 0 হবে আর এখানে 0 হবে, একটা শূন্য হবে, এই দুইটা হবে, দুইটা কন্ডিশন আমরা দুইটা কন্ডিশনে আমরা কাজে লাগাবো। প্রথমে যখন ডিফ্লেকশন কোথায় কোথায় 0, এখানে 0 না, এখানে ডিফ্লেকশন কত 0 0 না 0 না, এই শুরুতে আমি ঘুরাচ্ছি, লাল রং ঘুরাচ্ছি, এখানেও 0 না, অবশ্যই 0। ডিফ্লেকশনটা এইভাবে হবে তো রে বাবা, তাহলে এখানেও 0, এখানেও 0 না ডিফ্লেকশন। তার মানে যখন নিউ এর মান শূন্যতেও 0, এল মানে কি পুরাটা এল না, স্যার এল এর জন্য সাইন আর কজ এর মানটা কেমনে হিসাব করব স্যার? আমি আসতেছি, আগে তুমি শূন্য বসাও, শূন্য বসালে কি হয়, বি এর মান সাইন 0, 0 হয়ে যাবে তার আর মানে তখন এই 0 হয়ে যাবে। তখন ইকুয়েশন এইটুক থাকে, থাকে না, বি এর মান 0 হলে ইকুয়েশন ছোট হয়ে যায় না, বুঝো নাই? আচ্ছা বলতেছি আবার, আমি বলতে চাচ্ছি তুমি এই বি এর মানটা কত পাইছো, 0 পাইছো না, তাহলে ইকুয়েশনটা ছোট হয়ে এইটুক হয়ে যায় না, জি স্যার। তখন কি হয়, নিউ ইজ ইকুয়াল টু এ সাইন এ ল্যামডা এক্স, আর কিছু থাকে না, থাকে না, থাকে না। থাকে না। তার মানে এর পরে স্টেপ কি হবে, এটা যদি 0 হয়, এই যে এটা শূন্য হলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা আসে কি আসে, বি শূন্য, তার মানে আলটিমেটলি কি হয় আমাদের, এই ইকুয়েশনটা হয়ে যায় আমাদের এইরকম, এইটা নিউ ইজ ইকুয়াল টু এটা হয়ে যায়। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আমাদের এই ইকুয়েশন দাঁড়ায় এখন এসে, এখন আমার এইটা ইউজ করব, এটা ইউজ করলে কি হয় দেখো, এটা ইউজ করলে হয়, এটা ইউজ করলে দেখো কি হয়, সরি, এই যে এটা হয় নিউ অফ এল ইজ শূন্য এ সাইন ল্যামডা এল, এটা আসে না, জি স্যার। এক্স এর পরিবর্তে এল এল বসাই দিবা, এইটা আসে। এখন এটার মান 0, সাইন কার মান 0 বলো তো, সাইন 0 এর মান 0, আর 180 পাই ডিগ্রি। তারপরে পাই 2 পাই 3 তার মানে পাই এন পায়ের মান 0, এন পাই, n পাই। সাইন এন পায়ের মান 0 না, জি স্যার। এন পায়ের মান 0, তার মানে আমরা বলছি যে সাইন এন পায়ের মান 0 এই যে দিছি, দেখছো? হ্যাঁ, জি স্যার। তার মানে আমরা কি সাইন এন পাই লিখতে পারি, সাইন এন পাই, তার মানে জি স্যার। তার মানে কি হবে, সাইন এন পায়ের মান যদি 0 হয়, তাহলে ল্যামডা এল আর এন পাই সমান, জি স্যার। ল্যামডা এল এন পাই সমান, তাহলে ল্যামডা স্কোয়ার এল স্কোয়ার এন স্কোয়ার সমান, স্কোয়ার করলাম আর কিছু না। এখন এই যে ল্যামডা স্কোয়ার ধার নিছিলাম কার থেকে বলো তো, এই দেখো ধার নিছিলাম এখানে, এই যে ধার নিছিলাম না, এই ধারটা শোধ দিয়ে দিলাম, তাহলে ল্যামডা স্কোয়ার মধ্যে পি বাইয়া বসাই দিলাম, তাহলে কি হলো, এটা বসাই দিলাম এখানে, তার মানে এই কোশ্চেনটা এরকম আসতো, তুমি দেখো না বুঝলে বলবো আমাকে, আমার বুঝছি হাত স্যার। এইটা, এখন আসো এইটা যদি জানো তোমরা, এইটুকু যদি বুঝো, এটা বুঝছো, তাহলে এখন আসো আলটিমেটলি এইখান থেকে তুমি দেখো, এখান থেকে এইটা পাইলা তোমরা, পিটাকে এক পাশে, কিছুই করো না কিন্তু, পিটারে এক পাশে রাখছে, বাইবেলের এক পাশে নিয়ে গেছো, আর কিছু করো নাই তুমি, পিটারে এক পাশে নিয়ে গেছো আর এক পাশে একটা, এই এনটাকে বলে পি এন, নমিনাল পি, তার মানে এখান থেকে আমরা পাইলাম এই কোশ্চেনটা পাইলাম। এখন আসো এই এনটা কি, পাইটা কি, হ্যাঁ আবার বলো, নমিনাল পি এই জিনিসটা কি স্যার? তুমি এখান থেকে পাইলে নাকি, এটা এখান থেকে পিটারে এক পাশে রাখলা আর আরেক পাশে নিয়ে গেলে বাকিগুলা, এরকম ইকুয়েশন পাইলা না, জি স্যার। তার মানে এই পিটার মানে এই যে আমি এই যে এক্সিয়াল লোডটা দিচ্ছি, এই লোডটাই সে পি, পি এর মান কত হতে পারে, এটার ফর্মুলা পাইলাম আমরা, জি স্যার। এই যদি পেয়ে থাকি আমরা। এখন আসো আমি আসলে অনলাইনে পড়ানো আমার মজা লাগে না আসলে,
এইটা পাইলাম। এখন আসো এন এর মানটা কি বলো তো, এনটা কি? স্যার এন তো সংখ্যা হবে, এনটা সংখ্যা, আমি মানে হাইলাইট ইন্টিজার। স্যার এই যে 1 2 3 বলতেছিলাম না, 1 পাই 2 1 2 পাই 3 3 ঠিক আছে, বাট এটা কি জিনিস দেখো, এটা সাইন ওয়েভ না? জি স্যার। এখান থেকে এটা একটা এন না? জি স্যার, ল্যামডা। মানে একটা সাইকেল একটা এন না, প্রতি একটা সাইকেল একটা এন, জি তারপর স্যার। এখান থেকে একটা সাইকেল এন, তাই তো? তাহলে এন এর মান 1 2 3 4 হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। এখন আসো এই জিনিসটা তো এরকম বাঁকে, প্রথমবার এরকম বাঁকলো, সেকেন্ড টাইম কবে বাঁকবে? আবার দুইটা বাঁকবে, প্রতিবার বাঁকা বাড়তে পারবে। তুমি আমারে বলো, প্রথমেই যখন বাঁকবে তখন ফেল হয়ে গেল না? ফেল হয়ে গেল না? নাকি তুমি দ্বিতীয় বাঁকার জন্য ওয়েট করবা? প্রথমে যখন কলামটা বেঁকে যাবে, একটা বাঁকা বাঁকবে, তখন কি তুমি কলামে যে দাঁড়াবা না দৌড়ে চলে বের হয়ে যাবা? বের বের হয়ে হয়ে যাবো। তার মানে প্রথম এন এর মান যখন 1 হয় তখনই কিন্তু ফেলার শুরু হয়ে গেছে, আর আবার এন এর মান 2 হওয়ার জন্য ওয়েট করার দরকার নাই। অথবা আমরা এন এর মানটা 1 বসাবো, তখন পি এর মানও ক্রিটিক্যাল পি হয়ে যাবে। তার মানে এন এর মান যখন 1 হবে তখন ম্যাক্সিমাম বাকলিং এর লোড চলে আসবে। আমার এন এর মান 2 করার কোনো দরকার নাই, তার আগেই ফেলার হয়ে যাবে। এই জন্য ফিজিক্যালি এন এর মান যখন 1 হবে তখন ফেলার মোড শুরু হবে। অথবা আমরা এখানে কিছুই করব না, কি করব আমরা, এন এর মান 1 বসাই দাও, তাহলে পি এর মান, পি এন এর পর পি ক্রিটিক্যাল বলে লিখে দিবা, আর কিছুই না। মানে তুমি বলবা এন এর মান যখন 1 হবে পি হয়ে যাবে পি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি? বাকলিং এর কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা লিখবো এরকম হয়ে গেল। এই দেখো এই জিনিসটা, এই যে মোড, এই যে মোড, এটা এন হলো মোড শেপ। এরকম আমি এখানেই কিন্তু ফেল হয়ে যাবে, যখন এন এর মান 1 হবে তখন আমার ফেইলার শুরু হয়ে যাবে। তাহলে আমি এই এন এর মানটা 1 বসাই দিব, 1 বসাই দিয়ে অঙ্কটা করে ফেলবো, কি হয় দেখো। তোমাদের মনে ক্লাস টাইম আজকে পার্সেন্টেজ সবাই দিয়ে দিব না, আমি আর পার্সেন্ট নিব না। এই যে এই ঘটনাটা ঘটে দেখো, এইটুক পর্যন্ত আজকে পড়াবো, আর পড়াবো না আমি। এই পর্যন্ত যদি সবাই তোমরা একটু পরবর্তী ক্লাসে দেখে আসবা, হ্যাঁ আজকে তো টাইম নাই। তারপর এই যে ইউলার বাকলিং থিওরি, এটাই হলো ইউলার বাকলিং থিওরি এবং প্রমাণ। বুঝতে পারছি স্যার। তারপর তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, তাহলে দেখবে কঠিন কিছু না এটা, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানে শেষ করি, কারণ আমার আজকে আর নতুন করে পড়ায় আগাইতে পারবো না, আমি এখানে শেষ করতেছি তোমাদের।